আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ একটা সময় অসুস্থতার পরে আবার আল্লাহর সেই সুস্থতার নিয়ামত নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সেই মহান রবের দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি জানি যে তোমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিলে অত্যন্ত ভালো হয়, কিন্তু মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তার সবকিছুই তার সাধ্যের বাইরে চলে যায়। ঠিক এই জন্যই দীর্ঘ কয়েকদিন অসুস্থতার সাথে লড়াই করার পরে আমি আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি। তোমাদের প্রথম অধ্যায়ের কয়েকটা লেকচার একটু বাকি আছে। তেমন একটা বেশি কিছু বাকি নেই, শুধুমাত্র একটা লেকচার দিলেই আশা করা যায় এটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা আমি তোমাদের একটা লেকচারের মাধ্যমে সম্পন্ন করে দেব ইনশাআল্লাহ। এটা করব এই চ্যাপ্টারটা, অর্থাৎ আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো, অর্থাৎ আজকে যে অধ্যায়টা আমরা পড়বো, এই অধ্যায়টার নাম হচ্ছে জীবজগৎ। এই অধ্যায়টার নাম হচ্ছে জীবজগৎ। তো জীবজগৎ সম্পর্কে আজকে আমরা একটু পড়াশোনা করব। জীবজগৎ সম্পর্কে পড়াশোনা করা, অর্থাৎ এই অধ্যায়টা, জীবজগৎ অধ্যায়টা শেষ করার পরে তোমাদের ওই যে দুইটা শেষের যে ক্লাসগুলো বাকি থাকবে, অর্থাৎ প্রথম অধ্যায়ের, এগুলো আমি তোমাদের মাঝে আর্কাইভ ক্লাস হিসেবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে চলে যাই পড়াশোনায়। আগে কিছু কথা বলি, বেসিক কথা, যে তোমরা যারা একটু দ্বিধাদ্বন্দ্বতে আছো যে এই জীবজগৎ নামটা কোথা থেকে আসলো, তারপরে প্রক্রিয়া চিহ্ন বা প্রক্রিয়া প্রতীক, বিজ্ঞানের সংজ্ঞা, এগুলো আসলে কোথা থেকে আসলো, তারপরে সময়ের একক সেকেন্ড, এগুলো তো আমরা গণিতে পড়তাম, এগুলো আবার বিজ্ঞানে কখন আসলো, তাদের জন্য একটু বলে রাখি। তোমাদের যদি বড় কোনো ভাই অথবা বোন থাকে যারা নবম দশম শ্রেণীতে পড়ে, তাদের তিনটা বই, অর্থাৎ তোমরা যদি নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করো, তাহলে তোমাদের কাছে এই একটা বিজ্ঞান বই তিনটা বিজ্ঞান বইয়ে পরিণত হবে। তো তোমরা সেখানকার যদি জীববিজ্ঞান বইয়ে দেখো, তো জীববিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়, এই অধ্যায়টার নামে হচ্ছে জীবজগৎ বা জীবন পাঠ। তো জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে জীবজগৎ বা জীবন পাঠ, এটা তোমরা দেখবা খুলে। তো ওই জীববিজ্ঞান থেকেই মূলত কিন্তু এই জীবজগৎ অধ্যায়টা নেওয়া হয়েছে। আর আগের যে অধ্যায়টা, এটা নেওয়া হয়েছে মূলত পদার্থ বিজ্ঞান নিয়ে। অর্থাৎ আমাদের এই মাধ্যমিক লেভেলে বিজ্ঞানকে টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, একটা হচ্ছে জীববিজ্ঞান, আর একটা হচ্ছে রসায়ন। তাহলে কয়টা? তিনটা। আসো একটু পড়াশোনা করি। বলছে যে ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী, তাই না? তোমার সাথে আমার চেহারার মিল নেই, আমার সাথে তোমার চেহারার মিল নেই, অথচ দেখো একে একে অপরের সাথে কত মিল, কত ভাব, কিন্তু কেউ কারো মতো দেখতে নয়। এমনকি কারো ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট বাম হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। এবার বলা হয়েছে আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই জীব বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। অর্থাৎ আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, তাহলে এরকম অনেক অসংখ্য অসংখ্য উদাহরণ কিন্তু আমরা দেখতে পাবো। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো আমরা দেখব, যে সমস্ত বস্তুগুলো আমাদের চোখে পড়বে, আমাদের দৃষ্টিকোণে পড়বে, এই সমস্ত বস্তুগুলোর মধ্যে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যাদের জীবন আছে, আর আরেকটা হচ্ছে যাদের জীবন নেই। তাহলে চেয়ার, টেবিল, গাছপালা, দালান গাড়ি, গ্লাস, কলম, এসব হচ্ছে জড়বস্তুর উদাহরণ, তাই না? আবার মানুষ, গরু, গাছ, মশা, মাছি, পিঁপড়া, এসব হচ্ছে জীবের উদাহরণ। এবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। অর্থাৎ আমাদের পৃথিবীতে এমনও কিছু ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সামান্য জীব আছে যেগুলোকে আমরা কি করতে পারি না? দেখতে পারি না। সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছত্রাক। এখানে শুধু দুটার নাম দিয়েছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে অ্যামিবা। কিন্তু আরেকটু উপর লেভেলে তোমরা যখন পড়বা তখন জানতে পারবা যে খালি চোখে দেখা যায় না এমন অনেক প্রাণীর নাম হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছত্রাক, হুম, এগুলো। এবার বলা হয়েছে ছোট থেকে বড়, মাটি থেকে মাটি থেকে পানি,
বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের জীবজগৎ গঠিত। তাহলে যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব। সচরাচর যেই সংজ্ঞাটা আমরা দিয়ে থাকি, যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, আর যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে জীবজগৎ আসলে কি। জীবজগৎ আসলে কি? আচ্ছা, এবার দেখো, যার জীবন আছে তাকে জীব বলে, তাই না? তোমার জীবন আছে বলেই তো তুমি জীব। তুমি যদি জড় হতে, তাহলে তোমার ঘরের এক কোণে পড়ে থাকা ওই টেবিলটি যেমন নড়াচড়া করতে পারে না, তুমিও ঠিক সেরকম নড়াচড়া করতে পারতা না। তোমার জীবন আছে বলেই তুমি চলাফেরা করতে পারো, তোমার জীবন আছে বলেই তুমি খাওয়া দাওয়া করতে পারো, পুষ্টি গ্রহণ করতে পারো, তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো খেলাধুলা করতে পারো, দৌড়াদৌড়ি করতে পারো, তোমার নিজের মতামত প্রকাশ করতে পারো। এই জন্যই কিন্তু মূলত তুমি জীব। তাহলে তোমার এখান থেকে কিন্তু একটা আবার বদ্ধ ধারণা তৈরি হয়ে যাবে যে যারা কি শুধু খেলাধুলা করতে পারে, যারা শুধু খাওয়া দাওয়া করতে পারে, যারা চলাফেরা করতে পারে, শুধু কি তারাই জীব? নো, নেভার। এখানে আরো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, এগুলো আমরা জানবো একটু পরে। বলা হয়েছে গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় জীবন কাকে বলে, অর্থাৎ এতক্ষণ তো আমরা জানলাম যে জীব আসলে কি জিনিস, জীব আসলে কি, আর এখন আমরা জানবো আসলে জীবন আসলে কি জিনিস। এবার বলা হয়েছে জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা জানতে হবে, আর যাদের এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে এই জীব হিসেবে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো। অর্থাৎ পার্ট টু এ বলা হয়েছে একটা জীব, তুমি যদি জীব হতে চাও তোমার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। তোমার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? নাম্বার 1, তোমাকে পুষ্টি লাভ করতে হবে। নাম্বার 2, বৃদ্ধি ও বিকাশ থাকতে হবে। নাম্বার 3, শক্তির রূপান্তর হতে হবে। নাম্বার 4, প্রজনন, তোমার বংশবৃদ্ধি করার সামর্থ্য থাকতে হবে। নাম্বার 5, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। 6, অভিযোজিত হওয়া। এই 6টা গুণ যদি তোমার মধ্যে থাকে, এই 6টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি বুঝে নিবা তুমি হচ্ছ জীব। আর তুমি অবভিয়াসলি জীব, জীব বলে আমার এই ভিডিওটা দেখছো। এবার বলা হয়েছে পুষ্টি লাভ। পুষ্টি লাভ, জীব টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। জীব কি করে? টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে, খাবার থেকে কিন্তু জীব কি করে? পুষ্টি লাভ করে। কোন 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 স্বভোজী জীব, কোন কোন জীব নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। অর্থাৎ এমনও কিছু জীব আমাদের পরিবেশে বিদ্যমান আছে যারা কি করে? নিজের খাদ্য নিজেই তৈরি করে, এরা হলো স্বভোজী। আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদেরকে কি বলা হয়? পরভোজী। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। তোমরা পঞ্চম শ্রেণীতে যে খাদ্য জালের চিত্রটা পড়েছিলে, ওখান থেকে তোমরা এটা আরো বিস্তারিত বুঝতে পারবে। এবার বলা হয়েছে বৃদ্ধি ও বিকাশ। তুমি শুধু খেয়েই যাবা না, তোমার বৃদ্ধি হবে না? তোমার অবশ্যই বৃদ্ধি থাকতে হবে। অর্থাৎ তুমি যখন খাদ্য গ্রহণ করছো তখন অবশ্যই তোমার বৃদ্ধি থাকতে হবে। কেমন? একটু পড়ি। জীবের বৃদ্ধি ঘটে। জীবের কি ঘটে? বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। অর্থাৎ প্রত্যেকটা জীব কোষ নামক গাঠনিক একক দ্বারা কি গঠিত, এটা তোমরা 3 নাম্বার অধ্যায়ে যায় কোষ সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করবা, টেনশনের কোনো কারণ নেই। সময়ের সাথে জৈবিক প্রতিক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। শক্তির রূপান্তর, অর্থাৎ শক্তির এক রূপ থেকে আরেক রূপে প্রবাহিত হওয়া। জীবদার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। অর্থাৎ জীবদার দেহে কি করে? জীবদার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার হয়। প্রজনন, এটা তোমরা জানোই। পরিবেশের সাথে প্রতিক্রিয়া, অর্থাৎ যে পরিবেশে থাকবা এই পরিবেশে তোমাকে মানিয়ে নিতে হবে। আর 6 নাম্বার হচ্ছে অভিযোজন, তুমি যে এলাকায় থাকবা ওই এলাকার সাথে তোমাকে খাপ খাইয়ে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। তো যাই হোক, আজকের আলোচনা ছিল এতটুকুই। পরবর্তী দিন আমরা যা পড়বো তা হচ্ছে পার্ট 3। পার্ট 3 এ এসে আমরা পড়বো, পার্ট 3 এ এসে আমরা যা যা পড়বো তার একটা সাধারণ ধারণা তোমাদেরকে দিয়ে দিই। পার্ট 3 এ এসে আমরা পড়বো যে আসলেই
জীবজগৎ যে ব্যাপারটা, এটার কি আবার শ্রেণী বিভাগ আছে? এটা আসলো তো কিভাবে আসলো? এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।